হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো তো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হয়েছো, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। অনেক দিন পরে তোমাদের সাথে দেখা। কেমন আছো সবাই বলো তো। অনেক দিন পর তোমাদের সাথে দেখা, তাই না? তো আমরা উচ্চতর গণিত এই সাবজেক্টটা সবার লাস্টের চ্যাপ্টারে চলে আসছি। এটা হচ্ছে আমরা গতিবিদ্যা বলি, তবে চ্যাপ্টারটার নাম গতিবিদ্যা না, চ্যাপ্টারটার নাম হচ্ছে সমতলে বস্তু কণার গতি। সমতলে বস্তু কণার গতি। সমতল কি বোঝো সবাই? এটা একটা সমতল, তাই না? আঁকা বাঁকা তল আছে, একটা ফুটবলের পৃষ্ঠ কিন্তু আঁকা বাঁকা, তাই না? সমতল, একটা সমতলে একটা বস্তু কণা কিভাবে চলতে পারে সেটা নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা করা হয়। বুঝতে পারলাম? তো এই চ্যাপ্টারটা না আমরা কেন যেন পড়ি না আর কি, মানে আমি নিজেও ফাঁকিবাজি করছিলাম যখন তোমাদের কলেজে লেভেল ছিলাম। এই চ্যাপ্টারটা কেমন যেন লাগতো, মানে কেমন যেন। তো যারা ফাঁকিবাজি করে আসছো অসুবিধা নাই, আমি বেসিক থেকেই একদম সব কিছু পড়াই দিব। আর এই চ্যাপ্টারটার সাথে, দাঁড়াও পরের পেজে যাই, এখানে কয়েকজনের ছবি দেখতে পারতেছ। এই চ্যাপ্টারটার সাথে আসলে ফিজিক্সের অনেক মিল আছে। তোমাদের ফিজিক্সে দুইটা চ্যাপ্টার আছে ফার্স্ট পেপারে, ভেক্টর আর হচ্ছে গতিবিদ্যা। ভেক্টর আর হচ্ছে গতিবিদ্যা, ওই দুইটা চ্যাপ্টারের কম্বিনেশন হচ্ছে এই চ্যাপ্টারটা। তো তোমরা ভেক্টরে যা যা পড়ে আসছো অনেক কিছুই দেখবা মিল আছে। তো তোমাদের অলরেডি পড়ায় ফেলছে এই বিষয়গুলা, অসুবিধা নাই। আমি আবার একটু রিক্যাপ দিব। আর ভেক্টর ছিল তোমাদের শর্ট সিলেবাসে, আরেকটা চ্যাপ্টার ছিল গতিবিদ্যা, ওটা যেহেতু শর্ট সিলেবাসে নাই, তো ওটা আসলে পড়ে আসো নাই তোমরা। কিন্তু ওটা যদি পড়ে আসতে তাহলে এই যে গতিবিদ্যা তোমাদের ম্যাক্সিমাম জিনিসপত্র আগে থেকেই পড়া থাকতো। তো আমি ধরে নিচ্ছি তোমরা ভেক্টর পড়ে আসছো, ভেক্টরের কিছু টপিক কাজে লাগবে, আর স্থিতিবিদ্যারও কিছু টপিক কাজে লাগবে। আমি দেখাই দিব, আমি দেখাই দিব, ঠিক আছে? হুম। ফিজিক্সের গতিবিদ্যাটা শর্ট সিলেবাসে নাই, কিন্তু ফিজিক্সের গতিবিদ্যা যদি শর্ট সিলেবাসে থাকতো তাহলে এই চ্যাপ্টারে আসলে আমার পড়ানোর মতো কিছু থাকতো না। ফিজিক্সের গতিবিদ্যা আর ভেক্টর ওই দুটা চ্যাপ্টারের কম্বিনেশনই হচ্ছে এই চ্যাপ্টারটা। তোমরা যেহেতু ভেক্টর পড়ে আসছো, আমার অনেকটা সুবিধা হয়ে যাবে। ওকে, আমার অনেকটা সুবিধা হয়ে যাবে, ঠিক আছে? আমাদের 3টা ক্লাস লাগবে, 3টা ক্লাসে আমাদের এই চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আমরা শুরু করতেছি, যে টপিকটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে সামান্তরিক সূত্র। কই কই পড়ছো বলো তো? ফিজিক্সে পড়ছো, ম্যাথসেও পড়ছো, পড়াইতে হবে? অবশ্যই না। সামান্তরিক সূত্র, দুইটা বিন্দুতে একটা ভেক্টর যদি কাজ করে, এই ভেক্টরটা ধরো ইউ আর এই ভেক্টরটা হচ্ছে ভি, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাদের লব্ধি ভেক্টরটা যদি ডাব্লিউ হয়, আমাদের ডাব্লিউ এর ভ্যালু কি হবে? এই ফর্মুলাটা আমরা দেখে আসছি সামান্তরিক সূত্র অনুসারে, তাই না? একটা সামান্তরিকের দুটা সন্নিহিত বাহু যদি দুটা ভেক্টর নির্দেশ করে, তাহলে ওই বিন্দু দিয়ে যেই কর্ণটা যায় সেটাই কি? ওই ভেক্টর দুটার লব্ধি। তো ভেক্টর যেহেতু এটার দিকও দরকার, আমরা ধরে নিই আমাদের যেই লব্ধিটা সেটা ইউ ভেক্টরের সাথে থেটা কোণ তৈরি করে, তাহলে থেটার ভ্যালু এটা। সবাই পড়ে আসছো না? আমাকে বলো তো, সবাই পড়ে আসছো এই ফর্মুলাটা, প্রমাণও দেখে আসছো। তো এটা নিয়ে আমি আর যাচ্ছি না। এখন এই ফর্মুলাটার কয়েকটা স্পেশাল কেস আছে, সেই কেসগুলো আমরা একটু দেখি। এই হচ্ছে আমাদের সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্রের সাহায্যে একটা বিন্দুতে ক্রিয়ারত দুইটা ভেক্টরের লব্ধি বের করা যায়। একটা বিন্দুতে কাজ করা লাগবে, একটা বিন্দুতে ক্রিয়ারত দুইটা ভেক্টরের লব্ধি বের করা যায়। এখন এটার কয়েকটা স্পেশাল কেস। প্রথমত, আলফার ভ্যালু, আলফাটা হচ্ছে তাদের মধ্যবর্তী যেই কোণটা, এটা ধরো থিটা, এটা হচ্ছে আমাদের ইউ ভেক্টর, এটা হচ্ছে ভি ভেক্টর, আর এটা হচ্ছে তাদের লব্ধি। আলফার ভ্যালু যদি 0 হয় তাহলে আমাদের লব্ধিটা ম্যাক্সিমাম হবে। সেটা কি? ভেক্টর দুটার যোগফল। আলফার ভ্যালু যদি 180 ডিগ্রি হয় তাহলে লব্ধিটা মিনিমাম হবে। তখন লব্ধিটা কি? ইউ ডিফারেন্স। এই যে এটা মানে হচ্ছে ডিফারেন্স, এটা মানে হচ্ছে বড়টা থেকে ছোটটা বাদ দিবা। ইউ না ভি কোনটা বড় তুমি জানো না, এটা মানে হচ্ছে বড়টা থেকে ছোটটা বাদ দিতে হবে। ওকে, এর পরের কেসটা আলফা যখন 90 ডিগ্রি, আর খুবই স্পেশাল একটা কেস, যদি আমাদের ভেক্টর দুইটা সমান হয়ে যায়। এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট।
দুইটা ভেক্টর যদি সমান হয়ে যায় সেক্ষেত্রে লব্ধি হবে টুয়াইস ইউ কজ আলফা বাই টু। আমাদের দিকটা হবে ঠিক মাঝখান দিয়ে, থিটাটা আলফা বাই টু। তো এই কেসটা মনে রাখতে হবে এমসিকিউর জন্য। শুধু এখানেই না, তোমরা যখন পরবর্তীতে অ্যাডমিশন টেস্টে যাবা এখান থেকে একটা অঙ্ক মাঝে মাঝে দিয়ে দেয়। ওকে, বুঝতে পারলাম? ঠিক আছে, হ্যাঁ এগুলো অভিধা পড়াইছে। ওকে, পড়াইছে যেহেতু আমরা সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। কোয়েশ্চেনটা একটু পড়ো। কি বলছে? দুইটা বৃহত্তম বেগ, বেগ কিন্তু একটা ভেক্টর। স্থিতিবিদ্যায় আমরা বল নিয়ে কাজ করছিলাম, তাই না? বলও একটা ভেক্টর ছিল, ওই বলের জায়গায় এখন জাস্ট বেগ হয়ে যাবে। ওকে, তো স্থিতিবিদ্যার সব অঙ্কই কিন্তু আমরা গতিবিদ্যায় নিয়ে আসতে পারি, জাস্ট বলের জায়গায় বেগ দিয়ে। দেখো কি বলছে, দুইটা বেগের বৃহত্তম লব্ধি এদের ক্ষুদ্রতম লব্ধির n গুণ। বেগদ্বয়ের মধ্যবর্তী কোণ থেটা হলে লব্ধি বেগের মান বেগদ্বয়ের সমষ্টির অর্ধেক হয়। দেখাও যে cos থিটা সমান এটা। কোশ্চেনটা বুঝছো? দুইটা বেগ তাদের বৃহত্তম লব্ধি ক্ষুদ্রতম লব্ধির n গুণ। আমরা ধরে নেই আমাদের যেই বেগ দুইটা, সেই দুইটা বেগ হচ্ছে ইউ আর ভি। তুমি বাংলায় কিন্তু লিখবা বেগ দুইটা হচ্ছে ইউ আর ভি। তো প্রশ্ন মতে কি দেওয়া আছে? বৃহত্তম লব্ধি, এই দুইটা বেগের বৃহত্তম লব্ধি কি হবে আমাকে বলো তো। গিভেন কি দেওয়া আছে? এই দুইটা বেগের বৃহত্তম লব্ধি ইউ প্লাস ভি না, সেটা তাদের ক্ষুদ্রতম লব্ধির n গুণ। ক্ষুদ্রতম লব্ধি কত হবে? ইউ ডিফারেন্স ভি। আমরা আপাতত ধরে নিচ্ছি ইউ এর ভ্যালুটা বড় আমাদের সুবিধার জন্য। তুমি চাইলে ভি এর ভ্যালুটা বড় এটাও ধরতে পারো, কোনো অসুবিধা নেই। এটা আমরা ধরে নিচ্ছি আমাদের সুবিধার জন্য। ওকে, বেগ দুটা তো আমরা নিজেরাই ধরে নিচ্ছি, আমরা ধরে নিচ্ছি ইউ বেগটা বড়। আচ্ছা, তাহলে তাদের ক্ষুদ্রতম লব্ধি কি হবে? ইউ মাইনাস ভি, এইটার n গুণ। প্রথম লাইনটা বুঝছি, ঠিক আছে? আচ্ছা, তারপর বলছে বেগদ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা হলে লব্ধি বেগের মান বেগদ্বয়ের সমষ্টির অর্ধেক। এইটা মানে কি বলো এখন? এই দুটার মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে তাদের লব্ধি কত হবে আমাকে বলো তো। এই দুইটা বেগের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাদের লব্ধি কি হবে? রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টুয়াইস ইউ ভি কজ আলফা। সেটার মান কত দেওয়া আছে? বেগদ্বয়ের সমষ্টির অর্ধেক, ইউ প্লাস ভি বাই টু। বুঝতে পারলাম? এটা দেওয়া আছে। এখন এখান থেকে আমাকে কস থিটার ভ্যালুটা বের করতে হবে। কিভাবে বের করা যায়? দেখো তো কস থিটার ভ্যালুতে কি আছে? শুধু n আছে না? আমাকে বলো, কস থিটার যে ভ্যালুটা প্রমাণ করতে বলছে সেখানে শুধু n আছে। n এর পরিচয়টা আসলে কি? ইউ প্লাস ভি বাই ইউ মাইনাস ভি, এটাই তো n। আমাকে বলো তো। আচ্ছা হ্যাঁ, এখানে থিটা হবে, সরি ঘামায় যাচ্ছি। আচ্ছা একটু দেখো তো, গরম আজকে অনেক বেশি। দেখো আমাকে cos থিটার ভ্যালু বের করতে বলছে, cos থিটায় শুধু n আছে। এখন nটা আসলে কি এখান থেকে বলো তো। n মানে হচ্ছে u বাই v, u প্লাস v বাই u মাইনাস v। তো এখান থেকে তুমি যদি cos থিটার ভ্যালু n এর মাধ্যমে প্রকাশ করতে চাও তাহলে এখানে কি করতে হবে? u প্লাস v বাই u মাইনাস v, এই জিনিসটা আনতে হবে কোনোভাবে। এখানের প্রত্যেকটা জিনিসে কিভাবে আনা যায় আমি ফার্স্ট একটু বর্গ করে দিই। তুমি যদি দুই পাশকে বর্গ করো কি থাকে? u স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টুয়াইস ইউ ভি cos থিটা ইকুয়ালস টু ইউ প্লাস ভি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। এতটুকু বুঝলাম। এখন আমার টার্গেট হচ্ছে cos থিটা আর n নিয়ে আসা। n নিয়ে আসার জন্য আমাকে কি ইউ প্লাস ভি বাই ইউ মাইনাস ভি আনতে হবে কোনোভাবে। কিভাবে আনা যায় একটু চেষ্টা করে দেখো তো। ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার আছে, টুয়াইস ইউ ভি আছে, কিছু কি করা যায়? আমি একটা কাজ করে দিই, দুই পাশে একটা 2 দিয়ে গুণ করি। 2 ইন্টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 4 ইউ ভি কস থিটা ইকুয়ালস টু ইউ প্লাস ভি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। একটা 2 দিয়ে গুণ করছি ইচ্ছা করেই। কেন করলাম একটু পরেই বুঝতে পারবো। তুমি দেখো তো 2 ইন্টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এটা কোনো ফর্মুলা? 2 ইন্টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এটা কোনো ফর্মুলা? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার,
এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা না? আমাকে বলো তো, এই যে এই জিনিসটা একটা ফর্মুলা। কার ফর্মুলা? ইউ প্লাস ভি হোল স্কোয়ার প্লাস ইউ মাইনাস ভি তার হোল স্কোয়ার। এটাকে এমনি আনার কারণ কি একটু পরেই টের পাবা। আমার টার্গেট কি এন নিয়ে আসা ছিল না? এন আসলে কি? ইউ প্লাস ভি বাই ইউ মাইনাস ভি। কিছু একটা ধরতে পারতেছো মনে হয়, ধরতে পারবা। এরপর দেখো 4uv, এটা ফর্মুলাটা কি ছিল? এই জিনিসটাই, জাস্ট মাঝখানে একটা নেগেটিভ, তাই না? আমাকে বলো তো, ইউ প্লাস ভি হোল স্কোয়ার মাইনাস ইউ মাইনাস ভি হোল স্কোয়ার ইন্টু কস থিটা ইকুয়ালস টু, ও পাশে থাকে ইউ প্লাস ভি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এতটুকু বুঝতে পারলাম। আমার টার্গেট এখানে এন আনতে হবে। এন এর পরিচয় কি? এখান থেকে তুমি যদি একটু খেয়াল করো, এখান থেকে এন এর পরিচয় কি? উপরে হচ্ছে ইউ প্লাস ভি, নিচে হচ্ছে ইউ মাইনাস ভি, এটাই না? তাই তো ইউ মাইনাস ভি হোল স্কোয়ার দিয়ে ভাগ করে দিব। ইউ মাইনাস ভি না, ইউ মাইনাস ভি হোল স্কোয়ার দিয়ে ভাগ করবো, কারণ প্রত্যেকটা স্কোয়ার আছে না। তো তুমি যদি ইউ মাইনাস ভি হোল স্কোয়ার দিয়ে ভাগ করো দুই পাশকে, তাহলে দেখো তো কি থাকে? ইউ প্লাস ভি বাই ইউ মাইনাস ভি, এটার হোল স্কোয়ার। এটাকে ইউ মাইনাস ভি হোল স্কোয়ার দিয়ে ভাগ করলে 1 থাকে, প্লাস ইউ প্লাস ভি হোল স্কোয়ারকে ইউ মাইনাস ভি হোল স্কোয়ার দিয়ে ভাগ করলে ইউ প্লাস ভি বাই ইউ মাইনাস ভি হোল স্কোয়ার মাইনাস 1। এই চ্যাপ্টারের বেশ কিছু অঙ্ক থিওরিটিক্যাল, মানে প্রমাণ টাইপের, তো এগুলো একটু মানে কমপ্লেক্স লাগতে পারে, ঘাবড়াও না, করার পর সব সিম্পল হয়ে যাবে। ইন্টু কস থিটা ইকুয়ালস টু হাফ ইন্টু ইউ প্লাস ভি বাই ইউ মাইনাস ভি হোল স্কোয়ার। আমাদের টার্গেট কিন্তু হয়ে গেছে। আমার টার্গেট ছিল কি? কস থিটাকে এন দিয়ে প্রকাশ করা। এখানে তুমি এন আর কস থিটাই আছে, আর কিচ্ছু নাই। পরের লাইন করলেই কস থিটাকে এন দিয়ে প্রকাশ করা হয়ে যাবে। তাহলে বলো তো, এটা কি আসছে? এন স্কোয়ার প্লাস 1 প্লাস এন স্কোয়ার মাইনাস 1 ইন্টু কস থিটা ইকুয়ালস টু এন স্কোয়ার বাই 2। ঠিক আছে? ঠিক আছে, তো 2 দিয়ে গুণ করে দাও। 2 দিয়ে গুণ করলে যেটা থাকে 2n স্কোয়ার, 2 দিয়ে গুণ করে দাও। সাউন্ড হচ্ছে কোথাও। ঠিক আছে, আচ্ছা মিলে গেছে। 2n স্কোয়ার প্লাস 2 প্লাস 2 ইন্টু এন স্কোয়ার মাইনাস 1 কস থিটা ইকুয়ালস টু এন স্কোয়ার। এটাকে যদি ওই পাশে নিয়ে যাও, তাহলে যেটা পড়ে থাকে 2 ইন্টু এন স্কোয়ার মাইনাস 1 কস থিটা ইকুয়ালস টু, এটা থেকে এটা বাদ দিলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে মাইনাস এন স্কোয়ার মাইনাস 2। সেখান থেকে এরপর জাস্ট ক্যালকুলেশন, মাইনাস এন স্কোয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই 2 ইন্টু এন স্কোয়ার মাইনাস 1। উপর নিচ থেকে একটা মাইনাস যদি কাটা দাও, এন স্কোয়ার প্লাস 2, আর নিচে থাকে, তুমি ধরতে পারলে বাকিটা জাস্ট প্রসেস ওয়াইজ করে ফেললেই হয়ে যাবে। বলো সবাই বুঝছ? আমাকে বলো তো, একটু কমপ্লেক্স লাগতে পারে, এন্ড প্রথম অঙ্কটাই একটু কমপ্লেক্স হয়ে গেছে। ওকে, আমরা এখন পরেরটাই যাচ্ছি। প্রমাণ দেখে দেখে আগাবা। হ্যাঁ, ম্যাথসে যখন কোনো একটা প্রমাণ করো টাইপের যত অঙ্ক আছে, তোমার টার্গেট হবে প্রমাণ দেখে দেখে আগাইতে হবে। প্রমাণে কি? কস থিটাকে এন দিয়ে প্রকাশ করতে বলছে, এতটুকু তো সবাই লিখতে পারবে। তারপরের টার্গেট হচ্ছে এখান থেকে প্রমাণে যাওয়া। কেমনে যাব? কস থিটাকে এন দিয়ে প্রকাশ করতে বলছে, তার মানে কস থিটা আর এন থাকবে শুধু। এন এর ভ্যালু কি তুমি জানো, এইটা। তখন এখান থেকে কোনোভাবে এখানে এন নিয়ে আসার চেষ্টা করতে হবে। সেটাই আমরা করছি। ওকে, পরেরটায় যাচ্ছি। কোয়েশ্চেনটা পড়ো, এটা সহজ আছে। স্থিতিবিদ্যার অঙ্ক। কোন বিন্দুতে ক্রিয়ারত ইউ আর ভি বেগদ্বয়ের লব্ধি হচ্ছে ডাব্লিউ। ইউ এর দিক বরাবর ডাব্লিউ এর লম্বাংশের পরিমাণ হচ্ছে ভি। প্রমাণ করো যে বেগ দুইটার অন্তর্গত কোণ হচ্ছে এইটা, আর তাদের লব্ধি হচ্ছে এটা।
স্থিতিবিদ্যার অঙ্ক, জাস্ট একটা বলের জায়গায় বেগ বসায় দিছে। দেখো কি বলছেন, একটা বিন্দুতে দুইটা বেগ ক্রিয়া করতেছে, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ভি। একটা বিন্দুতে দুইটা বেগ ক্রিয়া করতেছে, এই হচ্ছে ইউ বেগটা আর এই হচ্ছে ভি বেগটা। ঠিক আছে, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। তাদের লব্ধি হচ্ছে ডাব্লিউ, তো তাদের লব্ধিটা এদিকে কোথাও হবে, তাই না? তাদের লব্ধিটা এদিকে কোথাও হবে। এখন তাদের মধ্যবর্তী কোণ আমরা ধরে নিই কত, আলফা। তাদের মধ্যবর্তী কোণ আমরা ধরে নিই আলফা। এইটা হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউ ইউ এর সাথে থেটা কোণ তৈরি করে, এটাও আমরা ধরে নিলাম, এটাও আমরা ধরে নিলাম। এগুলো আমরা ধরে নিছি, এগুলো কিন্তু তুমি বাংলায় লিখবা। ধরি এই বিন্দুতে ইউ আর ভি দুটা বেগ কাজ করতেছে, তাদের লব্ধি হচ্ছে ডাব্লিউ, তাদের মধ্যবর্তী কোণ আলফা, এবং লব্ধিটা ইউ এর সাথে থেটা কোণ তৈরি করে। এখন প্রশ্ন মতে ইউ এর দিক বরাবর ডাব্লিউ এর লম্বাংশ, আমাকে বলো তো ইউ এর দিক বরাবর, ইউ এর দিক বরাবর ডাব্লিউ এর লম্বাংশ বা উপাংশ সেটা কত, ডাব্লিউ কস থিটা না? তাই তো, ডাব্লিউ কস থিটা। এখন লম্বাংশ সূত্র অনুসারে এটার ভ্যালু কি হবে আমাকে বলো তো? এই দিক বরাবর ইউ আর ভি এর উপাংশের যোগফলের সমান। এই দিক বরাবর ইউ এর উপাংশ কত, ইউ নিজেই বা ইউ কস 0 প্লাস ভি কস আলফা। তাই তো, আমি এই দিক বরাবর লব্ধির উপাংশ নিছি, সেটা কি, ইউ আর ভি এর উপাংশের যোগফলের সমান। এখন প্রশ্নে তোমাকে দেওয়া আছে এই যে ডাব্লিউ কস থিটা, এটার ভ্যালু কত বলো তো, ভি, তাই না? প্রশ্নে কিন্তু এটাই বলছে, ইউ এর দিক বরাবর ডাব্লিউ এর লম্বাংশ হচ্ছে ভি, এটাই বলা আছে, তাই না? তার মানে আমরা এখানে কি লিখতে পারি বলো তো, ভি ইকুয়ালস টু ইউ প্লাস ভি কজ আলফা, তাই না? তাহলে এখান থেকে আমাকে বলো তো কজ আলফার ভ্যালু কত, ভি মাইনাস ইউ বাই ভি। আলফার ভ্যালু কত, কজ ইনভার্স ভি মাইনাস ইউ বাই ভি। আমাদের প্রমাণের প্রথম পার্ট কিন্তু শেষ, তাই না? প্রমাণের প্রথম পার্ট শেষ। তারপর লব্ধির ভ্যালুটা বের করতে বলছে, কি করবা, সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র, আমাদের লব্ধি কি হবে, ডাব্লিউ ইকুয়ালস টু রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টুয়াইস ইউ ভি কজ আলফা। প্রমাণে দেখো কজ আলফা বলতে কিছু আছে না, প্রমাণে শুধু ইউ আর ভি আছে, তো কজ আলফাটারে সরাই ইউভি আনতে হবে। কেমনে আনবো, একটু আগেই তুমি দেখছো, এই যে এখানটায় কজ আলফার ভ্যালু কত, ভি মাইনাস ইউ বাই ভি, বসাই দাও, রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv ইন্টু কজ আলফার ভ্যালু কত, ভি মাইনাস ইউ বাই ভি। তাহলে একটা ভি কাটা যায়, যেটা পড়ে থাকে সেটা হচ্ছে রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv মাইনাস 2u স্কোয়ার। তাহলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে রুট ওভার অফ ভি স্কোয়ার, ইউ স্কোয়ার থেকে 2u স্কোয়ার বাদ দিবা, তাহলে মাইনাস ইউ স্কোয়ার থেকে প্লাস টুয়াইস ইউভি। প্রমাণিত, পুরা স্থিতিবিদ্যার অঙ্ক। বেগের জায়গায় বল বললেই কি স্থিতিবিদ্যা হয়ে যেত। বলো সবাই কি বুঝছ? ফার্স্ট লাইনটা বুঝো নাই, এটা লম্বাংশ উপপাদ্য। তোমাদের স্থিতিবিদ্যায় লম্বাংশ উপপাদ্য পড়ানো হয় নাই? বলো তো, ভেক্টরও কিন্তু পড়ানো হয়, লম্বাংশ উপপাদ্য। এই যে এই দিক বরাবর তুমি কি করছো, লব্ধিটার লম্বাংশ নিছো। এই দিক বরাবর লব্ধির লম্বাংশ কত, ডাব্লিউ কস থিটা। এই যে ডাব্লিউ কস থিটা, সেটা কি, ইউ আর ভি এর এই দিক বরাবর লম্বাংশের যোগফলের সমান। ইউ তো এই দিক বরাবরই, তো এই দিক বরাবর ইউ এর লম্বাংশ কত, ইউ কস 0, ভি হচ্ছে এই বরাবর, তো ইউ বরাবর ভি এর লম্বাংশ কত হবে, ভি কস আলফা। সেটাই লিখলাম। এবার কোয়েশ্চেনে তোমাকে বলা আছে ইউ এর দিক বরাবর ডাব্লিউ এর লম্বাংশ, তার মানে ডাব্লিউ কস থিটা, এটার ভ্যালু কত, ভি। এটা কোয়েশ্চেনে দেওয়া আছে, এটা কোয়েশ্চেনে দেওয়া আছে। ঠিক আছে, ওকে। আমরা এখন পরেরটায় যাচ্ছি। আচ্ছা, ভারসাম্যের শর্ত,
তোমার স্থিতিবিদ্যায় পড়ছো, ধরো একটা বিন্দুতে তিনটা বল কাজ করতেছে বা তিনটা ভেক্টর কাজ করতেছে। একটা বিন্দুতে তিনটা বল, বল তো ভেক্টরই, তিনটা ভেক্টর কাজ করতেছে। এখন এই তিনটা ভেক্টর মিলে ভারসাম্য তৈরি করছে, তার মানে তাদের লব্ধি শূন্য। এটার শর্ত কি? এটার শর্ত হচ্ছে তুমি যে কোনো দুইটা লব্ধি নাও, সেটা তৃতীয় ভেক্টরটার সমান এবং বিপরীত দিকে কাজ করবে। দেখো, একটা বিন্দুতে তিনটা ভেক্টর কাজ করতেছে, তাদের লব্ধি শূন্য হওয়ার শর্ত কি? যে কোনো দুইটা লব্ধি নাও, ধরো এটা আর এটার লব্ধি নিলা, সেটা তৃতীয়টার সমান এবং বিপরীত হবে। বুঝছো? পড়ে আসছো না এটা? হ্যাঁ, লামির সূত্র তো জানোই, বাট নর্মালি ভারসাম্যের শর্ত কি? যে কোনো বিন্দুতে ধরো অনেকগুলা বল কাজ করতেছে, তাদের লব্ধি শূন্য হওয়া হচ্ছে এরকম, তুমি একটা ভেক্টরকে বা একটা বলকে স্থির রাখবে আর বাকি সবগুলা লব্ধি নিলা, সেটা এটার সমান এবং বিপরীত দিকে হবে। তাই না? আমাকে বলো তো, এটা পড়ে আসছো তাই তো? এটা সবাই পড়ে আসছো তাই না? আচ্ছা, ঠিক আছে। তো আমি যদি একটু নাম দেই, এটা ধরো পি, এটা ধরো কিউ, এটা ধরো আর। ঠিক আছে? তো কিউ আর আর এর মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, আমরা কি বলতে পারি না পি স্কোয়ার ইকুয়ালস টু কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস টুয়াইস কিউ আর কজ আলফা? তাই তো? এটার সুবিধাটা কি? তোমাকে যদি পি কিউ আর আর এর ভ্যালু দেওয়া থাকে এবং বলা থাকে যে এই তিনটা বল কি ভারসাম্যে আছে বা এই তিনটা বেগ ভারসাম্যে আছে, তখন যে কোনো দুইটা বেগের মধ্যবর্তী কোণ তুমি এই ফর্মুলাটা দিয়ে বের করে ফেলতে পারবা। আমরা একটা অঙ্ক দেখি। দেখো, একটা বস্তু কণার উপর সেকেন্ডে 3, 5 আর 7 সেন্টিমিটার মানের তিনটা বেগ বিভিন্ন দিকে ক্রিয়া করে বস্তু কণা স্থিতিশীল আছে। তার মানে এই যে তিনটা বেগের লব্ধি কি? শূন্য। এই তিনটা বেগের লব্ধি শূন্য। প্রথম দুইটা বেগের মধ্যবর্তী কোণ তোমাকে বের করতে বলছে। তো আমরা ধরে নেই তিনটা বেগ কাজ করতেছে, এই একটা, এই একটা। ঠিক আছে? প্রথমটা হচ্ছে 3, পরেরটা হচ্ছে 5, পরেরটা হচ্ছে 7। এই কণাটার উপর তিনটা বেগ কাজ করতেছে এবং লব্ধি কি? শূন্য, যেহেতু কণাটা স্থিতিশীল আছে। আচ্ছা, তোমাকে চাইছে কি? প্রথম দুইটা বেগের মধ্যবর্তী কোণ। তো প্রথম দুইটা বেগের মধ্যবর্তী কোণ আমি যদি আলফা ধরে নিই, আলফার ভ্যালু কিভাবে বের করব বলো তো? যে দুইটার মধ্যবর্তী কোণ চাবে সেই দুটার লব্ধি ইকুয়ালস টু তৃতীয়টার সমান হবে। অর্থাৎ 3 আর 5 এই দুজনের লব্ধি 7-এর সমান এবং বিপরীতমুখী হবে। তাই না? তার মানে আমরা বলতে পারি না প্রশ্ন মতে 3 আর 5-এর লব্ধি সেটা কত? 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 5 কজ আলফা ইকুয়ালস টু 7 স্কোয়ার। এখান থেকে কজ আলফার ভ্যালুটা সবাই নিয়ে আসো। বুঝতে পারলাম? বলো। ইলেকট্রিসিটি চলে গেছে, ঘেমে একদম একাকার অবস্থা হয়ে যাবে। ভাগ 2 ইন্টু 3 ইন্টু 5। ক্যালকুলেট করে বলো তো সবাই কি হয়? কজ আলফার ভ্যালু হয় হাফ, তার মানে আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু হয় 60 ডিগ্রি। ভুল করলাম কিছু? 7 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। বলো সবাই বুঝছো না? 60 ডিগ্রি। এখন তোমাকে যদি এই কোণটা বের করতে বলতো, তখন তুমি কি করতা? 3 আর 7-এর লব্ধি 5-এর সমান, সেটা দিয়ে করতে না? আমাকে বলো তো, 3 আর 7-এর লব্ধি 5-এর সমান, সেটা দিয়ে কি তুমি বিটা কোণটা বের করে ফেলতে পারতা। ঠিক আছে।
আমরা এখন পরের একটা জিনিসে যাচ্ছি, এগুলো জাস্ট মনে রাখতে পারো। একটা বিন্দুতে 3টা বেগ যদি ক্রিয়ারত থাকে তখন তাদের লব্ধির ফর্মুলা হচ্ছে এইটা, না মনে রাখলে হবে। স্থিতিবিদ্যায়ও ছিল। এরপর সাইন সূত্র, তোমাদের বলের সাইন সূত্র ছিল না, বেগেরও সাইন সূত্র, জাস্ট দেখাচ্ছি আর কি। স্থিতিবিদ্যার যা যা আছে সবকিছু গতিবিদ্যায়ও খাটবে, জাস্ট বলের জায়গায় বেগ। তো এগুলা ইম্পর্টেন্ট না, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, ঠিক আছে? ওকে 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 আমরা এখন যেই টপিকটা যাব সেটা হচ্ছে দূরত্ব ও সরণ। একদম পিচ্চিকাল থেকে পড়ে আসছো, ফিজিক্সের টপিক, তাই না? দূরত্ব কি? স্কেলার রাশি। সরণ কি? ভেক্টর রাশি, তাই না? ধরো তুমি এখানটায় দাঁড়ায়ছিলা, এখন এই দিক বরাবর কিছুটা দূরত্ব অতিক্রম করলা, কিছুটা গেলা, তারপর এখান থেকে এতটুকু গেলা, তারপর এখান থেকে এতটুকু গেলা, তারপর এখান থেকে এতটুকু আসলা, ঠিক আছে? আমি একটু নাম দিয়ে দিই। তুমি ফার্স্টে এ বিন্দুতে ছিলা, এ থেকে বিতে গেলা, তারপর সিতে গেলা, তারপর ডিতে গেলা, তারপর ইতে গেলা, ঠিক আছে? এখন আমি তোমাকে বললাম তোমার মোট অতিক্রান্ত দূরত্ব কতটুকু। মোট অতিক্রান্ত দূরত্ব, দূরত্বকে ডি দিয়ে প্রকাশ করা হয়, ডি বা ডিস্টেন্স। দূরত্ব কি? স্কেলার রাশি, তাই না? তো এটার কোনো দিক নাই। তো দূরত্ব হবে এতটুকুর দৈর্ঘ্য প্লাস এতটুকুর দৈর্ঘ্য প্লাস এতটুকুর দৈর্ঘ্য প্লাস এতটুকুর দৈর্ঘ্য, তাই না? আমাকে বলো তো, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কতটুকু হবে? এ বি এই দৈর্ঘ্যটা প্লাস বিসি এই দৈর্ঘ্যটা প্লাস সিডি এই দৈর্ঘ্যটা প্লাস ডিই এই দৈর্ঘ্যটা, তাই না? এগুলো কিন্তু দৈর্ঘ্য, দৈর্ঘ্য যোগ করছো, ভেক্টর না, ঠিক আছে? আচ্ছা, এবার আসি সরণ। সরণ একটা ভেক্টর রাশি, তাই না? সরণের মান কতটুকু? আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত যেই ন্যূনতম সরল রৈখিক দূরত্ব সেটাকেই সরণ বলে না? একদম পিচ্চি ক্লাসের কনসেপ্ট। আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত, আদি বিন্দু এবং শেষ বিন্দুর মাঝে যেই সরল রৈখিক দূরত্ব সেটাকেই কি বলে? সরণ বলে। এবং সরণের দিকটা কোন দিকে? আদি থেকে শেষ। সরণের দিকটা কি? আদি থেকে শেষ। তো সরণ কি হবে? সরণ একটা ভেক্টর। সেই ভেক্টরটা আসলে কি দেখো, তুমি ফার্স্ট এখান থেকে এতটুকু গেছো, তোমার এতটুকু সরণ হইছে না? এটাও কিন্তু সরণ, ছোট্ট একটা ভেক্টর। তারপর এতটুকু হইছে, তারপর এতটুকু হইছে। একটু দাঁড়াও, ক্যামেরা বন্ধ হয়ে যাবে, কারেন্ট চলে গেছে তো, এসি অফ হয়ে গেছে, এখন ক্যামেরা বন্ধ হওয়ার একটা চান্সেস। আমি ফ্যানটা ছেড়ে দিই। ঠিক আছে, আমরা এখন সরণ দেখব। তোমার এখানে কিন্তু অনেকগুলা সরণ হইছে, সবগুলা সরণ মিলে লব্ধি সরণ হয়েছে। তুমি যখন এখান থেকে এখানে গেছো, তোমার সরণ কতটুকু ছিল? এবি ভেক্টরটা, এখান থেকে এতটুকু যাওয়ার পর বিসি ভেক্টরটা, সিডি ভেক্টরটা, ডি ভেক্টরটা, তাই না? তো এই সবগুলা ভেক্টরের লব্ধি কি হবে? আমাদের লব্ধি সরণ না? তোমরা ভেক্টরে পড়ে আসছো, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর প্লাস ডিই ভেক্টর, তাই না? ভেক্টর যোগের বহুভুজ সূত্র মনে আছে? এই সবগুলা লব্ধি কি হবে? এ ই না, তাই তো? এ ই। তো এই ছিল আমাদের দূরত্ব আর সরণ, এই দুইটার মধ্যে পার্থক্য, ঠিক আছে? আমরা কিছু অঙ্ক দেখব, ঠিক আছে? আমাদের প্রথম অঙ্ক, সহজ একটা অঙ্ক। কি বলছে? একটা নির্দিষ্ট স্থান থেকে দুইজন ব্যক্তি পরস্পর 60 ডিগ্রি কোণে চলছে। এই একটা ছিল, এখান থেকে দুইজন ব্যক্তি পরস্পর 60 ডিগ্রি কোণে চলতেছে, ওকে? একজনের বেগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, আর একজনের বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। কাহিনী বুঝছো? এখানে ইনিশিয়ালি দুইজন এখানেই ছিল, একজন এদিক বরাবর গেছে, একজন এদিক বরাবর গেছে, তাদের মধ্যবর্তী কোণ কত? 60 ডিগ্রি। ওকে, একজনের বেগ 3 মিটার পার সেকেন্ড। তাহলে আমাকে বলো তো, এই জনের বেগ যদি 3 মিটার পার সেকেন্ড হয়, 5 সেকেন্ড পর সে কতটুকু যাবে? 15 মিটার না? তাই তো? আরেকজনের বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। 5 সেকেন্ড পর সে কতটুকু যাবে আমাকে বলো তো? সে যাবে হচ্ছে 25 মিটার। সে যাবে হচ্ছে 25 মিটার।
তারপর বলছে 5 সেকেন্ড পর এদের মধ্যবর্তী দূরত্ব, একজন গেছে এখানে, একজন গেছে এখানে। এখানে দূরত্ব বলতে যে ন্যূনতম যে দূরত্ব সেটাই চাইছে। কোন ডিস্টেন্সটা বের করতে বলছে আমাকে বলো তো? এই যে এই ডিস্টেন্সটা বের করতে বলছে। এখন এটা কিভাবে করব? কোশ্চেনটা বুঝছো সবাই? আমাকে বলো তো, কোয়েশ্চেনটা বুঝছো? অনেকে বলছে 105। 105 হবে না। 105 কেমনে পারলে? কি বলো? আবার বলতেছি, ক্লাস 9-10 এরকম একটা অঙ্ক ছিল। একটা নির্দিষ্ট স্থানে, এই যে এখানটায় দুজন ব্যক্তি ছিল, তারা দুজন 60 ডিগ্রি কোণে চলা শুরু করলো। একজন 3 মিটার পার সেকেন্ড বেগে, একজন হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে। তোমাকে বলছে 5 সেকেন্ড পর তাদের মধ্যবর্তী যেই দূরত্ব, যেই ন্যূনতম দূরত্বটা সেটা চাইছে। যেই ব্যক্তি 3 মিটার পার সেকেন্ড বেগে যাইতেছিল, 5 সেকেন্ড পর ও কি এখান থেকে 15 মিটার দূরে যাবে না? আর যে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, সে এখান থেকে 25 মিটার দূরে যাবে, তাই তো? এখন তাদের মধ্যবর্তী যে সরল রৈখিক দূরত্ব সেটা তোমাকে বের করতে হবে। কিভাবে করবে আমাকে বলো তো? তোমাদের কোসাইন সূত্র মনে আছে? এই ত্রিভুজে তুমি যদি cos 60 ভ্যালু নাও, সেটা কি হবে? সন্নিহিত বাহু দুইটার বর্গের যোগফল 15 স্কোয়ার প্লাস 25 স্কোয়ার মাইনাস বিপরীত বাহুর বর্গের বিয়োগফল 2 ইন্টু 15 ইন্টু 25। এখান থেকে সবাই কার ভ্যালুটা বাইর করবা? ডি এর ভ্যালুটা বাইর করবা। ঠিক আছে? বুঝতে পারলাম? হাফ ইন্টু 2 ইন্টু 15 ইন্টু 25 ইকুয়ালস টু 15 স্কোয়ার প্লাস 25 স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এখান থেকে ডি এর ভ্যালুটা সবাই নিয়ে আসো। হ্যাঁ, কোসাইন ফর্মুলা। ঠিক আছে, সবাই বলো তো। 21.79 21.79 মিটার, 21.79 মিটার। ঠিক আছে, আমরা পরের অঙ্কে যাচ্ছি। কোয়েশ্চেনটা অনেক বড়, বাট খুবই সহজ একটা অঙ্ক, খুবই সহজ একটা অঙ্ক। আচ্ছা, অঙ্কটা পড়ার আগে আমরা একটু দিক নিয়ে আলোচনা করি। দিক, নর্মালি তুমি যখন খাতায় আঁকো, উত্তর দিকটাকে উপরের দিকে থাকে, তাই না? তুমি যখন খাতায় দিক আঁকো, উপরের দিকটা হচ্ছে নর্থ, নিচের দিকটা হচ্ছে সাউথ, ডান দিকটা হয় ইস্ট বা পূর্ব, আর বাম দিকটা হয় পশ্চিম বা ওয়েস্ট, তাই তো? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এবার আমি যদি তোমাকে বলি উত্তর পূর্ব, এটা কোন দিক? উত্তর পূর্ব, উত্তর পূর্ব মানে হচ্ছে উত্তর আর পূর্বের ঠিক মাঝখান দিয়ে, উত্তর আর পূর্বের ঠিক মাঝখান দিয়ে যেই দিকটা না, এটাকে বলা হয় উত্তর পূর্ব। সবাই বুঝছো? এটা হচ্ছে উত্তর পূর্ব। এখন আমি যদি বলি দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম কি হবে? দক্ষিণ আর পশ্চিমের ঠিক মাঝখান দিয়ে যেই দিকটা, মানে দক্ষিণের সাথে 45 ডিগ্রি, পশ্চিমের সাথে 45 ডিগ্রি করে যেই দিকটা, সেটাকে বলা হয় দক্ষিণ পশ্চিম। ওকে, দিক নিয়ে আমাদের আইডিয়া হয়ে গেছে। এখন কোয়েশ্চেনটা পড়ো। কোনো বন্দর হতে একখানা জাহাজ উত্তর পশ্চিম দিকে ঘন্টায় 15 কিলোমিটার বেগে যাত্রা করল। একই সময়ে একই স্থান হতে অপর একটা জাহাজ দক্ষিণ পশ্চিমে ঘন্টায় 12 কিলোমিটার বেগে যাত্রা শুরু করছে। কেন বুঝছো? তারপর তাদের বেতার যন্ত্রের গ্রহণ শক্তির সর্বোচ্চ সীমা হচ্ছে 500 কিলোমিটার। তার মানে তাদের মধ্যবর্তী দূরত্ব যতক্ষণ না পর্যন্ত 500 কিলোমিটারের কম হবে, তারা একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে। তারা একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে। কতক্ষণ তারা একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে? কোশ্চেনটা বুঝছো? ইনিশিয়ালি দুইজনই এখানে ছিল। তারপর কি হয়েছে? একজন উত্তর পশ্চিমে গেছে, আরেকজন দক্ষিণ পশ্চিমে গেছে। একজন উত্তর পশ্চিমে যাওয়া শুরু করছে, আরেকজন কোন দিকে গেছে? আরেকজন গেছে দক্ষিণ পশ্চিমে, একই সময় কিন্তু। তো তাদের মধ্যবর্তী দূরত্বটা বাড়তেছে না? দূরত্ব বাড়তে 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 যখন 500 কিলোমিটার হবে, ততক্ষণ পর্যন্ত তারা একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে। যখনই তাদের মধ্যবর্তী যে সরল রৈখিক দূরত্বটা সেটা 500 কিলোমিটারের চেয়ে বেশি হয়ে যাবে, তখনই কি আর পারবে না। ঠিক আছে? তার মানে আমাকে দেখতে হবে কি, এই যে তাদের মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটা কখন 500 কিলোমিটার হচ্ছে।
ততক্ষণ পর্যন্তই তারা একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে, এর পরবর্তীতে আর পারবে না। তারা এই অবস্থায় ছিল। আমরা মনে করলাম যে টি সময় পর্যন্ত তারা একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে, টি সময় পর তারা একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে, টি ঘন্টা, যেহেতু বেগটা কি কিলোমিটার পার ঘন্টায় দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমাকে বলো তো, প্রথম জাহাজটা যেটা উত্তর পশ্চিম দিকে গেছে, ওর বেগ কত? ওর বেগ হচ্ছে 15 কিলোমিটার পার ঘন্টা। তাহলে টি ঘন্টায় সে কতটুকু যাবে? টি ঘন্টায় সে কতটুকু যাবে? 15টি। টি ঘন্টায় সে কতটুকু যাবে? 15টি। দ্বিতীয় জাহাজটা একই স্থান হতে একই সময়, কিন্তু একই সময় দক্ষিণ পশ্চিম দিকে, যে দক্ষিণ পশ্চিম দিকে ঘন্টায় 12 কিলোমিটার বেগে। তাহলে টি ঘন্টায় সে কতটুকু যাবে? 12টি, এত কিলোমিটার। বুঝতে পারলাম? তাই তো, সর্বোচ্চ কতক্ষণ পর্যন্ত তারা একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে? একদম ম্যাক্সিমাম পয়েন্ট, যখন তাদের মধ্যবর্তী দূরত্বটা কত? 500 কিলোমিটার। তার মানে প্রশ্ন মতে তাদের মধ্যবর্তী সর্বোচ্চ দূরত্ব যতক্ষণ না পর্যন্ত তারা একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে সেটা হচ্ছে 500। তার মানে √15t তার হোল স্কোয়ার প্লাস 12t তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 500। এখান থেকে তুমি টি এর ভ্যালুটা বের করবা। দুই পাশকে বর্গ করো, তাহলে যেটা থাকে 15 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার 369, 369t স্কোয়ার ইকুয়ালস টু 500 স্কোয়ার। 500 স্কোয়ার হচ্ছে, এটা তো বিশাল জিনিস চলে আসে, 500 স্কোয়ার হিসেবেই লিখে। তারপর এখান থেকে আমাদের টি এর ভ্যালু কি আসে? এই 500 স্কোয়ার থেকে 500 স্কোয়ারকে 359 দিয়ে ভাগ করবা, 500 স্কোয়ারকে 359 দিয়ে ভাগ করবা। এটা কার ভ্যালু আসছে? টি স্কোয়ারের ভ্যালু আসছে। টি স্কোয়ারের যেই ভ্যালুটা সেটা হচ্ছে 677.5। সেখান থেকে টি এর ভ্যালু কত হবে আমাকে বলো তো? এই জিনিসটাকে রুট করলে যেটা হয় 26.03 ঘন্টা কিন্তু, ঠিক আছে? এককটা হবে ঘন্টা। বলো, সবাই বুঝছো না? আগের ম্যাথটায় সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করা যাবে, এখানে সামান্তরিক সূত্র কিভাবে অ্যাপ্লাই করবা? এটা তো সামান্তরিকের কর্ণ, অন্য কর্ণটা, এই দুটার লব্ধি কিন্তু এটা না। সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করা যাবে না, সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করা যাবে না। সবাই বলো, বুঝছো? তোমাকে বলছে কতক্ষণ পর্যন্ত তারা একে অপরের সাথে যোগাযোগ করতে পারবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যবর্তী দূরত্ব 500 কিলোমিটারের চেয়ে কম। তার মানে ম্যাক্সিমাম কতক্ষণ? যখন 500 কিলোমিটার হবে, এরপরে কিন্তু আর পারবে না। ঠিক আছে? তো আমরা দেখতেছি যে কতক্ষণ সময় পর তাদের মধ্যবর্তী যেই দূরত্ব, মানে সরল রৈখিক দূরত্ব, বেতার তরঙ্গ তো সরল রৈখিক পথেই চলে, তাই না? আলোক তরঙ্গ সবসময় সরল রৈখিক পথে চলে না, তাই তো? যে কোনো ধরনের যেই কমিউনিকেশন যে ওয়েভগুলো আছে, তরঙ্গগুলো আছে, তারা সরল রেখেই চলে। তো এই দূরত্বটা কখন 500 কিলোমিটার হবে সেটা আমরা দেখতেছি। ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস বুঝো নাই, এটা কেমনে হইল? এটা বোঝানোর দরকার ছিল। এই কোণটা কত? 45 না? এই কোণটাও কিন্তু 45। এটা একটা সমকোণী ত্রিভুজ না? তাহলে এটা একটা অতিভুজ। অতিভুজ কি হবে? √15t তার হোল স্কোয়ার প্লাস 12t তার হোল স্কোয়ার। ঠিক আছে? এটা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, আমরা এখন খুবই পপুলার একটা টাইপে চলে যাব, নদী নৌকা। তোমরা পড়ছো না? ফিজিক্সে পড়ানো হয়েছে, পুরোটা ছেড়ে দিব? কনসেপ্ট বোঝানো লাগবে? বুঝাই।